পুরোই শেষের সন্ধ্যাকাশে এমনি ভাবে ফুরিয়ে আসে বেলা, গল্প যেন মেঘলা নামে ভাসে, তোমার আমার ঘনিয়ে আসে খেলা, গল্প পুরোই শেষের সন্ধ্যাকাশে। আমারই ভালো লাগছে কারণ এই ছবিটার নির্মাণের সঙ্গে আমি কোনোভাবে যুক্ত নই, কিন্তু পরবর্তীকালে এই থিয়েট্রিক্যাল রিলিজের সময় বৌদ্ধান্দা এবং মোনালিসা দি এবং অভিনন্দন আমাকে যখন বলেন এই ছবিটার কথা, এবং তখনই আমি ছবিটা দেখতে পাই, ছবিটা দেখার সুযোগ পাই। ওরা আমাকে ছবিটার একটা স্ক্রিনার পাঠান। ছবিটা দেখে কি বলবো, মানে খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। এইগুলো মানিকবাবুর মেঘের ক্ষেত্রে খুব চট করে বলে দেওয়া যায় না। মানিকবাবুর মেঘ এমনই একটি ছবি। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে মানে মানিকবাবুর ঐতিহাসিক গুরুত্ব থাকবে বাংলা ছবিতে। চন্দন সেনের অভিনয়ের কারণেও অভিনন্দনের এই ভাবনা এবং সেটাকে পর্দায় চলচ্চিত্রায়িত করার যে এই যে কাজটা, এটার সাথে যে আমি জুড়তে পারলাম, মানে আমি বিশ্বাস করুন আমার কোনো কৃতিত্ব নেই। এই ছবিটা যে ছবি হয়েছে সেটার জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কিন্তু সদর্থেই যদি আমার নামটি এই ছবিটার সঙ্গে জুড়ে আছে বলে আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে বিশ্বাস করেন, তারা যদি এই ছবিটা দেখেন তাহলে সত্যি আমি খুব আনন্দ পাবো। এই ছবিটা যত সংখ্যক মানুষের কাছেই পৌঁছক না কেন, সেই সংখ্যক মানুষের কাছে এই ছবিটা একটা দীর্ঘ দীর্ঘ স্মৃতি হয়ে থাকবে বলে আমি মনে করি। তুমি একটা গানও গেয়েছো এই ছবিটায়। সেইটা অভিনন্দন আমাকে বললো যে ও এইটা শুটিং শেষ করে এই গানটা লিখেছিল, এবং প্রাইমারিলি কোনো প্ল্যান ছিল না এই গানটা, কিন্তু তারপরে বৌদ্ধান্দা আমাকে বলেন যে এরকম তুমি একটা গান করবে। আমি বললাম দেখুন বৌদ্ধান্দা, আমি গান শিখিনি, আমার রেঞ্জের মধ্যে যদি হয়, যদি আমি সেই গানটা গাইতে পারি তাহলে আমার গাইতে কোনো অসুবিধা নেই, আমার গাইতে ভালোই লাগে। গানটা শোনার পর আমার এত ভালো লাগলো, মানে আমি বিশ্বাস করুন আমাকে যে গানের স্ক্র্যাচটা পাঠানো হয়েছিল সেটা আমি প্রায় 50-60 বার শুনেছি। আমি গানটা আমরা বম্বেতে রেকর্ড করেছি, রেকর্ড করে আসার পর আমার অন্তত 100 বার শোনা হয়ে গেছে। মানে ইটস এ ভেরি লুপি সং, সারাদিন ধরে শুনে যাওয়ার মতো গান, আর এত কানেক্ট করা যায় গানটার সঙ্গে। এবং আমি ছবিটা দেখেছি বলে জানি গানটা কিভাবে ছবির সাথে কানেক্ট করে, কিন্তু ছবি ব্যতি রেখে ওই গানটার মধ্যে এমন একটা ডিপ কানেকশন, শুভজিৎ মুখার্জির যে সুরারোপ এবং সঙ্গীত পরিচালনা এবং অভিনন্দনের নিজের লেখা গান, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। এখন সেইটা আমি শুনছি যে ছবির এন্ড ক্রেডিটে সেই গানটা জুড়ে যাবে, সেটাও একটা ভালো লাগা। বাংলা সিনেমা মানে আবার বলছি, এটা কোনো টেলিভিশন সিরিয়াল নয়, কোনো ওটিটি নয়, বাংলা সিনেমা। এবং যে সিনেমাটায় এটা গোটাটা মিলিয়ে একটা সিনেমা যেটা আপনি হারিয়ে যেতে পারেন, একা বসে থেকে হারিয়ে যেতে পারেন। আপনার মনে হতে পারে এটা আমার গল্প, পাশের লোকটারও মনে হবে এটা আমার গল্প। এই ঘটনাটাই তার মধ্যে রয়েছে। এই সিনেমাটা যতটা সিনেমা তার থেকে বেশি ফিলিং, এবং এই ফিলিংটা মাফ করবেন, আর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন ওই নন্দন 2-তে দিয়েছিল, তখন যতজন বসতে পারে তার থেকে অনেক মানুষ ভেতরে বসেছিলেন। যথারীতি বাইরে ছিলাম, যেটা আমার কাছে খুব অবাককর লেগেছে, 96 মিনিটে একজন লোক বাইরে আসে, এবং ফাইনালি যখন বাইরে এলো তখন আমি অনেক শ্রেণীর মানুষ দেখেছিলাম। আমি শ্রেণী বলছি, কিন্তু যেমন আমার সারথি, যে ক্লাস 8 পাস, সে কিন্তু ওঠেনি। আমারই আর একটা সিনেমা, তাকে বলেছিলাম দেখবি, সে বলেছিল হ্যাঁ দাদা দেখবো। এখন দেখো হাফ টাইমে উঠে চলে গিয়েছি। সুতরাং ওর নিজস্ব মনোভাব ব্যক্ত করতে পারে না তা নয়। এছাড়া ইয়াং কিছু ছেলে মেয়েকে দেখেছিলাম যারা
আমি তাদের মধ্যে অন্তত 5-7 জনকে দেখেছিলাম যারা একটা টিম, কিন্তু কেউ কোনো কথা বলছে না, হয়তো পরে গিয়ে বলবে। তখন থেকেই আশা ছিল, কারণ আমরা যে রিয়াকশন পাই, মানে লোকজন দাঁড়িয়ে বসে ঘন্টার পর ঘন্টা ধরে ছবি দেখেছে, নড়েনি। তো তখন থেকেই খুব ইচ্ছে ছিল যে যদি কলকাতা শহরে মানিকবাবুর মেঘকে কলকাতা শহরের আকাশে নিয়ে আসা যায়। তো অবশেষে নিয়ে আসতে পারলাম, এবং এটা একটা আনন্দের বিষয়, এবং আমারও খুব আগ্রহের বিষয় যে বাংলা এবং বাঙালি কিভাবে ছবিটা নেবেন। কারণ কিসে তো খুব ভালো রিয়াকশন পেয়েছিলাম কলকাতা চলচ্চিত্র উৎসবে, এবং মানে পুরস্কার পাওয়া তো অবশ্যই, কিন্তু অবশেষে দর্শক দেখছেন কিনা এবং তাদের কেমন লাগছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই নিরিখে তো খুবই উত্তেজিত, আনন্দিত, দেখা যাক কি হয়। যেটা বলতে গেলে সেটা হলো গিয়ে যে চরিত্র যেরকম, চরিত্রের মনন এবং তার যা যাপন সেইটা ফুটিয়ে তোলার জন্য একটা রঙের ব্যাপার আসে মাথায়, যে চরিত্রের সাথে যেটা একটা অনুরণন হবে ছবির সাথে দেখার সাথে, সেটাও আর একটা লেয়ার অফ স্টোরি টেলিং যদি বলেন। সেই ইংরেজিতে বললে যাকে বলতে হবে হেড স্পেস, ক্যারেক্টারের হেড স্পেসে ঢোকা। তো মানিকবাবুর অদ্ভুত জগৎ মানিকবাবুর মেয়েকে দেখা যায়, এবং সেইটাকে চিনিয়ে দিতেই, সেটার মধ্যে নিয়ে যেতেই সাদা কালোর পরিকল্পনা। ছবিতে রঙও আছে, এবং যখন রং আসে এবং যখন রং যায় বা কখন সাদা কালো হয় সেটা ছবি দেখলে, এটা আমি মুখে অ্যাকচুয়ালি এখন বলে দিতে চাই না ছবি না দেখা অবধি। যেমন সাদা কালোও আছে তেমন রঙও আছে ছবিতে, এবং সেটা না দেখলে এখন বলে দেওয়াটা উচিত হবে না। 12 তারিখ মুক্তি পাচ্ছে, দর্শকদের যদি কিছু জানতে চান। হ্যাঁ, এটাই বলার যে কলকাতা চলচ্চিত্র উৎসবে আপনারা যারা এসেছিলেন, হল ভরিয়ে ভালোবাসা দিয়ে দেখেছেন, গণমাধ্যমে লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভালোবাসা দিয়েছেন, আমরা আপ্লুত হয়েছিলাম। তখন থেকে ইচ্ছে ছিল মানিকবাবুর মেঘকে প্রেক্ষাগৃহে নিয়ে আসার, অবশেষে নিয়ে আসতে পারছি আমরা। এই 12ই জুলাই রিলিজ হচ্ছে কলকাতার নানান থিয়েটারে। আপনারা সুদীপ্ত সাহা তথা ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে কলকাতার এপি